বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে এটা আমার 24তম লেকচার এবং রিভিউ ক্লাস 6। আমরা সিলেবাস শেষ হওয়ার কারণে এখন রিভিউ ক্লাস নিয়ে আলোচনা করছি এবং এই রিভিউ ক্লাসে শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের আলোচ্য বিষয় হলো টরশন সম্পর্কিত অধ্যায় 7-এর যে টরশন অধ্যায় আছে সেই অধ্যায়ের সমস্যাগুলি নিয়ে আমরা শুধু আলোচনা করব। এবং এই টরশন অধ্যায়ে যে থিওরিটিক্যাল পার্ট আছে সেখানে যদি তোমাদের সমস্যা থেকে থাকে, আর আমরা তো এখানে শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, সেহেতু সেখানকার সূত্র বা আর যে সমস্ত থিওরি, গুরুত্বপূর্ণ থিওরি আছে সেগুলি নিয়ে যদি সমস্যা থাকে তাহলে তার সেই থিওরি ক্লাসের লেকচার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা থিওরি ক্লাসটি আবার পুনরায় করে নিতে পারবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। প্রথমে আমরা যে প্রবলেমটা নিয়েছি সেটা হলো একটি নিরেট ইস্পাত দণ্ড 8500 কেজি মিটার টর্ক পরিবহন করে। যদি শেয়ারিং স্ট্রেস 450 কেজি পার সেন্টিমিটার স্কয়ারের ঊর্ধ্বে না হয় তবে ইস্পাত দণ্ডের ব্যাস নির্ণয় করো। তাহলে এই জাতীয় প্রবলেম আমরা সলিউশন করতে গেলে প্রথমেই কি করব, প্রথমেই আমরা যে সমস্ত তথ্যগুলি দেয়া আছে সেগুলি আমরা ডান পাশে লিখে নেব। তাহলে আমাদের এখানে দেখো কি কি তথ্য দেয়া আছে। দেয়া আসবে টর্ক দেয়া আছে, একটা টর্ক দেয়া আছে 8500, যে টর্ক আমরা টি দ্বারা প্রকাশ করি 8500 কেজি মিটার। শেয়ারিং স্ট্রেস দেয়া আছে, শেয়ারিং স্ট্রেস দেয়া আছে 450 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। শেয়ারিং স্ট্রেস এখানে বসিয়ে দিলাম আমরা 450 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এবং বের করতে হবে কি ইস্পাত দণ্ডের ব্যাস। ব্যাস আমরা ডায়ামিটার থেকে ডি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা এই জাতীয় প্রবলেম সলিউশনে প্রথমে কি করে নেব, প্রশ্নে যে সমস্ত তথ্যগুলি দেয়া থাকবে সেই তথ্যগুলি সরাসরি বসিয়ে নেব। তার পরবর্তীতে আমরা আমরা এখানে এই তথ্যগুলি থেকে যে অংশ থেকে সূত্র জানি সেই সূত্রটা আমরা লিখে নেব। এখানে আমাদের জানা আছে শেয়ারিং স্ট্রেস এসএস থেকে আমরা সূত্র একটা জানি। আমরা আগেই বলেছি যে এখানে শুধু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করছি, সেহেতু এই সমস্ত সূত্রের এক্সপ্লেনেশন বা সূত্রটা কিভাবে আসলো এই বিষয়গুলি আমরা থিওরিটিক্যাল পার্টে আলোচনা করেছিলাম। তার ক্লাসের লেকচার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, তোমাদের যাদের সেই ক্লাসটি করা হয়নি অবশ্যই সেই ক্লাসটি করে নেবে। তাহলে আমরা এখানে শেয়ারিং স্ট্রেস এসএস সমান জানি 16t/π/dq। তাহলে এখন দেখো আমাদের এখানে বের করতে হবে কি, এখানে আমাদের বের করতে হবে ব্যাস ডি। তাহলে আমরা ডিটাকে বাম পাশে নিয়ে আসি, ডি কিউব আছে, আমরা ডি কিউবকে বাম পাশে নিয়ে আসি, এসএস কে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে ডান পাশে নিয়ে গেলে এটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তাহলে এখন আমরা মানগুলি বসিয়ে দেই। 16 ইন্টু টি কত, এই যে টি দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের এখানে প্রশ্নে দেখো দেয়া ছিল যে টর্ক দেয়া আছে কেজি মিটার এককে এবং শেয়ারিং স্ট্রেস দেয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার এককে। তাহলে তোমাকে হয় এই কেজি মিটারকে কেজি সেন্টিমিটার করতে হবে অথবা কেজি পার সেন্টিমিটার স্কয়ারকে কেজি পার মিটার স্কয়ার করতে হবে। তোমাদের যেটা ভালো লাগে করতে পারো, অসুবিধা নাই। কিন্তু এখন এখানে যেহেতু স্কয়ার আছে সেহেতু কেজি মিটার কেজি সেন্টিমিটার করাই সুবিধাজনক। এই জন্য এই উপরের যে টর্কের মান যেটা দেয়া আছে সেটাকে কেজি সেন্টিমিটারে রূপান্তর করা হয়েছে। তাহলে এখানে 8500 ছিল ইন্টু কেজি, তো কেজি আছে এখানে সরাসরি কেজি চলে গেল। এখন মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করার জন্য আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই জন্য 100 দ্বারা গুণ করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। তাহলে 16 ইন্টু টি এর মান কত, যে 8500 ইন্টু 100, এই যে কেজি সেন্টিমিটারে বসাবো, আমরা বসিয়ে দিলাম, ইন্টু পাই ডিভাইডেড বাই পাই ইন্টু এসএস। এসএস এর মান কত, এখানে এসএস এর মান 450, এখানে এসএস এর মান আমরা 450 বসিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের এখানে ডি কিউব সমান পেলাম 9620.03। সেখান থেকে আমরা ডি এর মান পেলাম, এটাকে এভাবে লেখা যায় 3√, এভাবে, অথবা ব্র্যাকেট দিয়ে আমরা এই যে পাশে পাওয়ার থাকবে টু দি পাওয়ার দিয়ে
1 বাই সেই পাওয়ারটা, এভাবে তোমরা লিখতে পারো যেভাবে খুশি। তাহলে সেই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে মানটা দাঁড়ায় 21.27 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু না। এই অধ্যায়ের প্রবলেমগুলি তুলনামূলক সহজই আছে এবং পরীক্ষায় একটা আসেই, সেহেতু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করি এই প্রবলেমের সমস্যা হবে না। তাহলে পরবর্তীতে প্রবলেমে যাই আমরা। এখানে বলেছে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট শ্যাফট প্রতি মিনিটে 100 বার ঘুরে শ্যাফটের সর্বোচ্চ শিয়ার পীড়ন দেয়া আছে 400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে সেখান থেকে কি নির্ণয় করতে হবে? টর্ক কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি কাজ, এই যে তথ্যগুলি দেওয়া আছে সেখান থেকে আমরা তথ্যগুলি ডান পাশে লিখে নেব। তাহলে এখানে ব্যাস দেওয়া আছে 4 সেন্টিমিটার, এখানে ব্যাস আমরা ডি দিয়ে দিলাম 4 সেন্টিমিটার। প্রতি মিনিটে 100 বার ঘুরে, তাহলে ঘূর্ণন সংখ্যা, আমরা ঘূর্ণন সংখ্যা প্রতি মিনিটে 100 বার ঘুরে, ঘূর্ণন সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণন সংখ্যা n সমান 100 প্রতি মিনিটে ঘুরে, এজন্য এটাকে আমরা বলছি আরপিএম। আরপিএম মানে হচ্ছে রাউন্ড পার মিনিট, অর্থাৎ রাউন্ড মানে ঘূর্ণন সংখ্যা কখন? প্রতি মিনিটে। আরপিএম এককে প্রকাশ করা হয়। এটা যদি প্রতি ঘন্টায় দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমরা আরো কিছু প্রবলেম করব, তাহলে কিন্তু এটাকে আমরা যে সূত্র ডেরিভেশন করেছিলাম অশ্বক্ষমতার, তাহলে সেটাকে কিন্তু এই আরপিএম একক ছাড়া ওই সূত্রে আমরা সরাসরি ঘূর্ণন সংখ্যার মানটা বসিয়ে দিতে পারবো না। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের শ্যাফটের সর্বোচ্চ পীড়ন দেয়া আছে, শ্যাফটের পীড়ন দেয়া আছে, শিয়ারিং স্ট্রেস এসএস এর মান দেয়া আছে 400 কেজি পার সেন্টিমিটার হলে টর্ক নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা টি কত সেটা নির্ণয় করব। তাহলে একইভাবে দেখো, আমাদের শিয়ারিং স্ট্রেস এসএস জানি, এসএস থেকে আমরা সূত্রটা লিখতে পারি এসএস সমান 16 টি বাই পাই ডি কিউব। এবার আমাদের বার করতে হবে কি টি, তাহলে আমরা টিটাকে বাম পাশে রেখে বাকি অংশগুলিকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে পাই ডি কিউব, এটা যেহেতু আমাদের টি এর মান লাগবে, এটাকে ভাগ 1, তোমাদের আর গুণন বেশিরভাগই পারো, তারপরে দু একজনের সমস্যা যাদের আছে তাদের জন্য আমি ব্যাখ্যা করছি। তাহলে টি কে বাম পাশে আনলে টি ইন্টু 1 সমান টি হয়। তারপর এই যে এসএস ইন্টু পাই ডি কিউব উপরে ডিভাইডেড বাই টি, এই যে আমরা 16 টি কে বাম পাশে নিয়ে আসছি, 16 কে আবার ডান পাশে নিয়ে গেলাম, এই জন্য পাই ডি কিউব এসএস বাই 16 এভাবে লেখা হয়েছে আর কি। আশা করি বুঝেছো। সেখান থেকে আমরা টি, এখন আমরা মানগুলি বসিয়ে দেব। পাই ডি এর মান কত? ডি এর মান 4, তাহলে 4 এর উপরে ডি এর উপরে কিউব আছে, এজন্য 4 কিউব। এসএস এর মান কত? 400 ডিভাইডেড বাই 16। এখানে দেখো আমাদের এই যে এন এর মান দেয়া ছিল 100 আরপিএম, এখানে কিন্তু কাজে লাগলো না। এজন্য প্রশ্নে তোমাদের কনফিউজ করে দেওয়ার জন্য কিছু অতিরিক্ত ডাটা দেয়া থাকতে পারে, সেহেতু সবগুলি ডাটাই যে আমাদের কাজে লাগবে এমন না, কিছু কিছু ডাটা কাজে নাও লাগতে পারে। এখন এখানে যেমন দেখছো ঘূর্ণন সংখ্যা, এজন্য সবগুলি ডান পাশে নিয়ে মূল যে সূত্র প্রয়োজন সেটাকে আমরা প্রথমে লিখে নিলে আমাদের কোন কোন তথ্য দরকার ডান পাশ থেকে সেই তথ্যগুলি এখানে কাউন্ট করব। এখানে যেমন ঘূর্ণন সংখ্যা আমাদের লাগে নাই, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে টি এর মান দাঁড়ায় 5026.55 কেজি সেন্টিমিটার। কেজি সেন্টিমিটার একক কেন হবে? যে শেয়ারিং স্ট্রেসের একক আছে কেজি সেন্টিমিটার স্কয়ার, ব্যাস নিছি সেন্টিমিটারে, এই জন্য এটা কেজি সেন্টিমিটার। টর্কের একক তো আমরা জানি কেজি মিটার বা কেজি সেন্টিমিটার, এখানে যেহেতু সেন্টিমিটার এককগুলি নিয়ে আমরা কাজ করেছি এজন্য এখানে কেজি সেন্টিমিটার। তাহলে সেটাকে আমরা চাইলে এখানে অ্যান্সার লিখে দিতে পারো। টর্কে একক সাধারণত কেজি মিটারে প্রকাশ করা হয়, এজন্য এটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা কেজি মিটার এককে পেয়ে যাব। তাহলে 50.26 কেজি মিটার। আশা করি এই প্রবলেমটি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে যাই। একটি শ্যাফট প্রতি মিনিটে 240 বার ঘুরে 20 অশ্ব ক্ষমতা প্রেরণ করে। শ্যাফট ধাতুর শিয়ার পীড়নের সীমা যেটা দেয়া আছে সেটা হলো 560 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখান থেকে আমাদের বের করতে হবে কি সর্বোচ্চ টর্ক কত এবং শ্যাফটের ব্যাস কত, এই দুইটা জিনিস নির্ণয় করতে হবে। এখানে দুইটা জিনিস নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলি লিখে ফেলি। তাহলে প্রতি মিনিটে 240 বার ঘুরে, তাহলে ঘূর্ণন সংখ্যা কিছুক্ষণ আগে আমরা একবার দেখেছিলাম, ঘূর্ণন সংখ্যা আছে, ঘূর্ণন সংখ্যা এক সমান 240 আরপিএম। আরপিএম মানে কি? রাউন্ড পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা। তারপর এখানে অশ্ব ক্ষমতা দেওয়া আছে 20, তাহলে অশ্ব ক্ষমতাকে আমরা এইচপি দ্বারা প্রকাশ করি, এইচপি সমান 20। এটা একটু ভুল হয়েছে, অশ্ব ক্ষমতা এই মানটা এখানে 20 আছে, সেহেতু
অশ্ব ক্ষমতা এখানে 20 হবে, আমরা পরবর্তীতে দেখছি আর কি। শেয়ারিং স্ট্রেস এখানে দেয়া আছে দেখো 560 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এবং শ্যাফটের টর্ক এবং শ্যাফটের ব্যাস নির্ণয় করব। তাহলে টর্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি, এবং ব্যাসকে কি দ্বারা প্রকাশ করি? ডি। তাহলে আমরা প্রথমে কি জানি যে শেয়ারিং স্ট্রেস দেয়া আছে। শেয়ারিং স্ট্রেসের সূত্র তো আমরা দুইটা অঙ্কে দেখে আসলাম। শেয়ারিং স্ট্রেস এস সমান 16t বাই পাই ডি কিউ। কি নির্ণয় করতে হবে? টি এবং ডি। এখন এই সূত্রে দেখো, এই সূত্রে আমাদের টিও জানা নাই, ডিও জানা নাই, তাহলে এই সূত্র দিয়ে কি আমাদের বের হবে? তাহলে অবশ্যই আমাকে এখন বিকল্প হয় টি কে আগে বের করে নিয়ে আসতে হবে বা ডি কে আগে বের করে নিয়ে আসতে হবে। যেকোনো একটা বের করে নিয়ে আসলে এই সূত্র দিয়ে আমরা আরেকটা বের করতে পারবো। তাহলে এই সূত্র দিয়ে এখনই আমাদের কাজে লাগছে না, কিন্তু যেহেতু আমরা শেয়ারিং স্ট্রেসের মূল সূত্র জানতাম, এখন সেটা আগে লিখলাম, এবং এটা লেখার পরেই আমরা বুঝছি যে এখানে দুইটা জিনিস আননোন আছে, আমাদের দুইটার যে কোনো একটা আমাকে আগে বের করে আসতে হবে। তাহলে এভাবে যদি প্রবলেমগুলি করা হয় তাহলে তোমাদের এই যে অনেকগুলি প্রবলেমের স্টেপগুলি মনে রাখতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবা যে এরপরে আমাদেরকে কি করতে হবে। তাহলে এখন দেখো আমাদের এখন আমরা যে টি এর সূত্র জানি, এইচপি সমান 2 পাই এনটি বাই 4500। এই সূত্রটা আমরা ডেরিভেশন করেছিলাম, এর বিস্তারিত আলোচনা আছে থিওরি ক্লাসে। এই সূত্র কিভাবে আসছে তার আলোচনা আছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তাহলে আমাদের টি দরকার, তাহলে টি সমান 4500 এইচপি বাই 2 পাই এন। তাহলে এখানে এইচপি এর মান কত? যে এখানে 20, এটা বলেছিলাম যে এখানে লিখতে ভুল হয়েছে। 20 এইচপি এর মানটা কত? 4 হবে না, 20, এই 20 আমরা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2 পাই এন। এন এর মান কত? 240, এন এর মান 240। আমরা এই যে এন এর মান 240 এখানে বসিয়ে দিলাম, সেখান থেকে এখন আমরা সহজেই টি এর মান পেয়ে যাব। টি এর মান পেলাম 59.68 কেজি মিটার। তাহলে সেখান থেকে আমরা 5968 কেজি সেন্টিমিটার। এখন প্রশ্ন করতে পারো যে এখানে টর্কের মান কেজি মিটারে আসলে কেন? এই জিনিস বুঝতে গেলে তোমাকে অবশ্যই থিওরিটিক্যাল পার্ট অংশটুকু আগে দেখে আসতে হবে। কেন? আমাদের এই যে সূত্র যে ডেরিভেশন করা আছে, এই সূত্রের মধ্যে বলা হয়েছে এন অবশ্যই আরপিএম এ হবে এবং টি হতে হবে কেজি মিটার পার স্কয়ার, তখনই এইচপি এই যে হর্স পাওয়ারের এই সূত্রটা ভ্যালিড। এই কারণে আমরা যে এখানে টি এর যেটা মান পেয়েছি সেটা সরাসরি কেজি মিটারে পেয়েছিলাম, যদিও আমরা এখানে শেয়ারিং স্ট্রেসের মান বসিয়েছিলাম কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আশা করি একদম বোঝা গেছে ব্যাপারটা। নিউটন, তাহলে এখান থেকে আমরা টি এর মান পেয়ে গেলাম। এখন এই টি এর মান যদি আমরা এই যে প্রথম যে সূত্রটা লিখলাম এখানে যদি বসিয়ে দেই, তাহলে সেখান থেকে আমরা ডি এর মানও পেয়ে যাব। তাহলে আবারও আসো, আমরা এস এস সমান 16t বাই পাই ডি কিউব। তাহলে আমাদের এখন ডি দরকার, যেহেতু টি জানি এস এস জানি, তাহলে ডি কিউবকে বাম পাশে নিয়ে 16t প্রথম অঙ্কের মতোই 16t ডিভাইডেড বাই পাই ইনটু এস এস। তাহলে 16 ইনটু টি এর মান 5968। এখানে কিন্তু টি এর মান এই যে কেজি সেন্টিমিটারে বসাতে হবে, কারণ 560 এখানে শেয়ারিং স্ট্রেস কেজি পার সেন্টিমিটার স্কয়ারে আছে। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা ডি এর মান পেলাম 3.79 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। পরবর্তী প্রবলেমটি হলো যে একটি নিরেট দণ্ড 2000 কেজি মিটার টর্ক উৎপন্ন করতে অনুমোদিত শিয়ার স্ট্রেস 700 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। টুইস্ট কোণ, এখানে নতুন টার্ম আসলো টুইস্ট কোণ, এটা 1 ডিগ্রি এবং দণ্ডের দৈর্ঘ্য ব্যাসের 30 গুণ হয়। তবে মডুলাস অফ রিজিডিটি যেটা দেয়া আছে সেটা হচ্ছে জি 0.8 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আমাদের নির্ণয় করতে হবে দণ্ডের ব্যাস। তাহলে প্রথম কাজ কি, আমাদের যে তথ্যগুলি দেয়া আছে সেগুলি বসিয়ে নেব। টর্ক দেয়া আছে এখানে দেখো 2000 কেজি মিটার, তাহলে টর্ক টি সমান আমরা নিয়ে নিলাম 2000 কেজি মিটার। শেয়ারিং স্ট্রেস দেয়া আছে, এসএস এর মান দেয়া আছে 700 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এসএস এর মান এখানে আমরা বসিয়ে নিলাম কেজি পার সেন্টিমিটার স্কয়ার। যেহেতু এটা কেজি পার সেন্টিমিটার স্কয়ার আছে, টর্ককে আমরা কেজি পার সেন্টিমিটার স্কয়ারে ট্রান্সফার করে নিলাম। তারপর কি দেয়া আছে? টুইস্ট কোণ। টুইস্ট কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। টুইস্ট কোণ সমান দেয়া আছে 1 ডিগ্রি। তারপর বলা আছে দণ্ডের দৈর্ঘ্য ব্যাসের 30 গুণ। তাহলে দৈর্ঘ্য এল সমান ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি এর 30 গুণ, তাহলে 30 ডি হবে।
মডুলাস অফ রিজিডিটি জি এর মান দেয়া আছে 0.8 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখানে সরাসরি বসিয়ে দিলাম। আমাদের নির্ণয় করতে হবে কি ব্যাস ডি সমান কত। তাহলে এখন আসলে যে আমাদের সব তথ্য হয়ে গেছে। আমরা এতক্ষণ ধরে এক সূত্র বারবার আলোচনা করছি, সেটা হচ্ছে এসএস এর একটা সূত্র। তাহলে আমরা যেহেতু এসএস এর সূত্র জানি লিখে ফেললাম। আমরা জানি এসএস সমান 16p বাই পাই ডি কিউব। তাহলে এখান থেকে দেখো ডি কিউব সমান 16 ডি বাই পাই এসএস। মানগুলি যদি আমরা বসিয়ে দেই 16 × t এর মান কত 2000 × 100 ডিভাইডেড বাই পাই ইনটু এসএস এর মান কত 700। সেখান থেকে ডি এর মান আমরা পেলাম 11.33 সেন্টিমিটার। কিন্তু আমাদের এই যে ডি এর একটা মান পেলাম, আমাদের বের করতে বলেছে কিন্তু ডি। এখন ডি এর একটা মান পেলে এখানে কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে না। কেন আমাদের এখানে আবার আরেকভাবে চেক করে দেখতে হবে যে ডি এর মান আবার কত আসছে। সেই চেক কিভাবে করব? সেই চেক করার জন্য আমাদের যে এখানে দেখো টুইস্ট কোণ দেয়া আছে, টুইস্ট কোণ থিটা। আর আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে থিটা সমান টিএল বাই জেজি। তাহলে জে সমান টিএল বাই জি থিটা, যেখানে জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এখানে জি এর মান আমরা পেয়ে যাই। দেখো টি এর মান কত আমাদের জানা আছে 2000 × 100 × এল এর মান কত 30d ডিভাইডেড বাই জি এর মান কত 0.8 × 10⁶ × পাই বাই থিটার মান দেয়া আছে 1 ডিগ্রি, এটা রেডিয়ানে প্রকাশ করতে হবে ইনটু পাই বাই 180। আমরা 1 ডিগ্রি যত ডিগ্রি থাক ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। তাহলে পাই বাই 180 সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব। তার আগে এখানে দেখো যে জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া। এই পোলার মোমেন্ট অফ ইনারশিয়া এটা যেহেতু আমাদের সার্কুলার শেপের জন্য পোলার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/32। এই সূত্রটা আমাদের জানা, পাই ডি টু দি পাওয়ার 4/32। তাহলে সেখান থেকে আমরা এখানে দেখো ডি আছে 4টে, এখানে আছে একটা, তাহলে একটা কেটে থাকে, বাম পাশে থাকে 3। এখানে ডি টু দি পাওয়ার 4 আছে, এখানে ডি আছে, যেহেতু বাম পাশে এখন এই ডিকে যদি কেটে ফেলি তাহলে ডি কিউব থাকে। বাকি তথ্যগুলিকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, সেখান থেকে আমরা ডি এর মান পেলাম 16.36 সেন্টিমিটার। তাহলে এখন দেখো আমরা কিছুক্ষণ আগে একটা ডি পাইছিলাম এবং এটা একটা ডি। তাহলে এটা আমরা তো অ্যানসার তো দুই রকম ডি হবে না, দণ্ডের ব্যাস হবে একটাই। তাহলে সেই ব্যাসটা কোন ব্যাসটা হবে? নিরাপত্তা বিবেচনা করলে ওই দণ্ডটি নিরাপদ কখন হবে? যখন তার ব্যাস যত বেশি হবে দণ্ডটি তত বেশি নিরাপদ হবে। এই জন্য নিরাপত্তা বিবেচনা আমরা বড় ব্যাসটি গ্রহণযোগ্য করব। এখানে দেখো আগেরটা ছিল 11 পয়েন্ট, এই যে আগের যে আমাদের প্রবলেম অংশ ছিল সেখানে আমাদের পেয়েছিলাম ডি 11.33। এখন আমরা পেলাম কত 16.36 সেন্টিমিটার। তাহলে এটা বড়, তাহলে নিরাপত্তা বিবেচনায় এই ব্যাসটাই এই প্রশ্নের আমাদের অ্যান্সার হবে। তাহলে ডি সমান 16.36 সেন্টিমিটার। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি ফাঁপা শ্যাফটের ভিতর ও বাইরের ব্যাস, এখানে দেখো দুই রকম ব্যাস দেওয়া আছে। শ্যাফটটা এতক্ষণ আমরা যে প্রবলেমগুলি করলাম সেগুলি ছিল নিরেট শ্যাফট, অর্থাৎ মাঝখানে ফাঁপা নাই, একদম পুরোই সলিড। সেই রকম শ্যাফটের জন্য আমরা সলিউশন করলাম। কিন্তু এখন যে আমরা শ্যাফট নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ফাঁপা শ্যাফটের বাইরের। তাহলে ফাঁপা যদি হয় তাহলে বাইরের একরকম ব্যাস হবে এবং ভিতরের আরেক রকম ব্যাস হবে। তাহলে দুইটা ব্যাস দেওয়া আছে 50 মিলিমিটার ও 75 মিলিমিটার। শ্যাফটে 300 মিলিমিটার মোমেন্ট আর্ম দিয়ে 25 কিলোনিউটন বল প্রয়োগ করলে সর্বোচ্চ পীড়ন কত হবে, এই বিষয়টা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলি লিখে নেই। ভিতরের ব্যাস আছে 50 মিলিমিটার, ভিতরটা যেহেতু ছোট হবে তাহলে এটাকে ছোট ডি দ্বারা প্রকাশ করলাম 50 মিলিমিটার। বাইরের ব্যাস 75 মিলিমিটার, এটাকে বড় ডি দ্বারা প্রকাশ করলাম 75 মিলিমিটার। শ্যাফটে মোমেন্ট আর্ম দেয়া আছে 300 mm, মোমেন্ট আর্ম আমরা লিখলাম 300 mm। বল আছে এখানে 25 কিলোনিউটন, বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, তোমরা সবাই জানো 25 কিলোনিউটন। এখানে যেহেতু মিলিমিটার আছে এটাকে আমরা 1000 দ্বারা গুণ করে নিউটনে ট্রান্সফার করে নিলাম। এখান থেকে সর্বোচ্চ পীড়ন অর্থাৎ শিয়ার পীড়ন কত এটা নির্ণয় করতে হবে। শিয়ার পীড়নকে আমরা এসএস দ্বারা প্রকাশ করি।
তাহলে এখন দেখো আমরা যে শেয়ার পীড়নের যে সূত্রটা জানি সেটা হচ্ছে SS সমান 16t বাই পাই ডি কিউব। তাহলে এখানে কি কোথাও টি আছে? টি নাই। তাহলে এই টিটাকে আমাদের আগে নির্ণয় করতে হবে। টি নির্ণয় করতে গেলে যে এখানে দেখো মোমেন্ট আর্ম এবং বল দেয়া আছে, সেখান থেকে আমরা টর্ক টি নির্ণয় করতে পারি। আমরা জানি টর্ক সমান বল গুণন মোমেন্ট আর্ম, সেখান থেকে আমরা টি নির্ণয় করবি। তাহলে টি সমান বল কত? 25,000 নিউটন ইনটু মোমেন্ট আর্ম কত? 300। তাহলে সেখান থেকে আমরা পেলাম 75 লাখ নিউটন মিলিমিটার। তাহলে এখন আমরা এই যে সরাসরি সর্বোচ্চ পীড়নের যে সূত্র আছে এটাতে আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো। এসএস সমান জানি 16, কিন্তু একটা অসুবিধার ব্যাপার সেটা হচ্ছে আমরা এতক্ষণ দেখেছিলাম সূত্র হচ্ছে 16t বাই পাই ডি কিউব, কিন্তু সেই সূত্রটা কখন প্রযোজ্য ছিল? সেই সূত্রটা প্রযোজ্য ছিল নিরেট শ্যাফটের ক্ষেত্রে, কিন্তু এই শ্যাফট যেহেতু আমাদের হলো ফাঁকা শ্যাফটের ক্ষেত্রে যেহেতু দুইটা ডি আছে, তাহলে দুইটা ডি এর জন্য ফাঁকা শ্যাফটের নতুন সূত্র সেটা প্রায় সিমিলার, কাছাকাছি, এই যে একটু চেঞ্জ আছে। সেই সূত্রটা হচ্ছে SS সমান 16 ক্যাপিটাল ডি টি ডিভাইডেড বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। তাহলে সবগুলি মানে দেখো জানা আছে আমাদের। 16 ইনটু ডি, বড় ডি দেয়া আছে দেখো 75, ইনটু টি দেয়া আছে 75 লাখ, পাই ইনটু বড় ডি দেয়া আছে 75 টু দি পাওয়ার 4 এবং স্মল ডি দেয়া আছে 50। সবগুলি মানই দেয়া আছে আমাদের, সেখান থেকে বসিয়ে দিলাম। সেখান থেকে আমরা এসএস পেলাম 112.83। এই যে নিউটন আর মিলিমিটার যেহেতু আছে এই জন্য নিউটন পার মিলিমিটার স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী এবং আজকের শেষ প্রবলেমে আসছি। আমরা শেষ প্রবলেমটা হচ্ছে একটি নিরেট শ্যাফট প্রতি মিনিটে 300 বার ঘুরে 222 অশ্ব ক্ষমতা সঞ্চারিত করে। শ্যাফটের সর্বোচ্চ টর্ক গড় টর্ক অপেক্ষা 15 ভাগ বেশি। সর্বোচ্চ শেয়ার পীড়ন 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে শ্যাফটের ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে তথ্যগুলি আমরা লেখা শুরু করি। কি কি তথ্য দেওয়া আছে? যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, জন্য n সমান দেওয়া আছে 300 rpm, অশ্ব ক্ষমতা দেওয়া আছে hp সমান 222 এবং সর্বোচ্চ টর্ক নির্ণয় করতে হবে। এখানে সর্বোচ্চ টর্ক বলেছে, জন্য টি ম্যাক্সিমাম আমরা বের করব কিভাবে? গড় টর্ক অপেক্ষা 15 ভাগ বেশি। তাহলে টি এভারেজ কে বললাম গড় টর্ক, তাহলে টি এভারেজ এবং তার থেকে আরো কত বেশি হবে? 15 ভাগ, তাহলে প্লাস টি এভারেজের 15% মানে 15/100। তাহলে আমরা পেলাম 1.15 টি এভারেজ। আশা করি বুঝতে পারছো। এই টি এভারেজ মানে হচ্ছে এভারেজ টর্ক বা গড় টর্ক। তাহলে তারপরে আমাদের যে তথ্য দেওয়া আছে সর্বোচ্চ শিয়ার পীড়ন দেওয়া আছে, শিয়ার পীড়ন দেওয়া আছে 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে সেই এসএস এর মান দেওয়া আছে 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ব্যাস ডি নির্ণয়, শ্যাফটের ব্যাস ডি কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন জানি কি? আমরা এই যে হর্স পাওয়ার যেটা জানি, সেই হর্স পাওয়ার সমান 2 পাই এনটি বাই 4500। এখন এনটি এটি কোনটি? এটি হবে এখন আমাদের গড়টি, গড়টি। তাহলে গড়টিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? টি এভারেজ। তাহলে এখন দেখো আমাদের টি এভারেজ বের করতে হবে। টি এভারেজ বের করতে পারলে আমরা সর্বোচ্চ টর্ক পাবো, আর সর্বোচ্চ টর্ক পারলে আমরা সর্বোচ্চ শিয়ার পীড়ন পাবো। শিয়ার পীড়ন এস সমান 16t বাই পাই ডি কিউব। এই সূত্রের মধ্যে বসাতে গেলে টি লাগবে, টি বের করতে গেলে আমাদের কি লাগছে? টি গড় লাগছে। এজন্য টি গড়টাকে আমরা আগে বের করে নিচ্ছি, তাহলে সেখান থেকে আমরা টি পাবো এবং তারপর এসএস এর সূত্র ইউজ করে আমরা ডিটা সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে টি এভারেজ কে বাম পাশে নিয়ে বাকি অংশ যেগুলি আছে সেগুলিকে আমরা ডান পাশে ট্রান্সফার করলাম। তাহলে 4500 এইচপি ডিভাইডেড বাই 2 পাই এন। তার মানগুলি বসিয়ে দেই আমরা। 4500 ইনটু এইচপি এর মান কত? 222 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2 পাই ইনটু এন এর মান কত? এই যে দেখো 300 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পেলাম এই যে টর্কের মান কি হবে? কেজি মিটারে হবে। আগেই বলেছি যে হর্স পাওয়ারের যে সূত্র, সেখানে সেই সূত্রের ডেরিভেশনে আছে যে টর্ক অবশ্যই কেজি মিটারে হবে। তাহলে 529.99 কেজি মিটার। তাহলে টি এভারেজ পেয়ে গেছি। তাহলে এখন আমরা এখান থেকে সর্বোচ্চ টর্ক বের করতে পারবো। তাহলে সর্বোচ্চ টর্ক টি সমান টি এভারেজ
এই যে এই সূত্রটুকু তো আমরা আগেই এক্সপ্লেইন করে ফেলেছি, তাহলে সেখান থেকে 1.15 টি এভারেজ, তাহলে এই যে আমরা এখন তোমরা এই টিটাকে আগেও বের করে নিয়ে তারপরে করতে পারো, বা এই টি এর মান সরাসরি সূত্রে প্রতিস্থাপন করে দিলেও হবে, যেভাবে করো অসুবিধা নাই। তাহলে ডি কিউব, ডি এর মান বের করতে হবে, তাহলে ডি কিউবকে আমরা বাম পাশে নিলাম, বাকি অংশ ডান পাশে নিয়ে এবং মানগুলি আমরা বসাবো। 16 নিউমেরিক ভ্যালু, 16 ইনটু টি, টি এর মান কত 11.15 টি এভারেজ, 11.15 টি এভারেজ ডিভাইডেড বাই পাই ইনটু এসএস। পরবর্তীতে আমরা এখন এই মানগুলি যদি বসিয়ে দেই, 16 ইনটু 1.15 নিউমেরিক ভ্যালু বসানোর পরে টি এভারেজের মান কত, এই যে টি এভারেজ মান 529.99, কিন্তু এটা কেজি মিটারে আছে, এখানে শেয়ারিং স্ট্রেস কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এই জন্য আমরা 100 দ্বারা গুণ করে এই মানটাকে কেজি পার কেজি সেন্টিমিটারে ট্রান্সফার করে নিলাম, ডিভাইডেড বাই একবারে করেছি। এখন আর এখানে বিস্তারিত বলিনি, কেন এতক্ষণ আলোচনায় অবশ্যই তোমরা বুঝেছো যে এখানে একই ইকুয়েশনে দুই রকম ইউনিট বসানো যায় না। ডিভাইডেড বাই পাই ইনটু এসএস এর মান কত 5000 বসিয়ে দিলাম, তাহলে সেখান থেকে আমরা ডি এর মান যেটা পেলাম সেটা হচ্ছে 3.96 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এই অধ্যায়ের প্রবলেম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন তোমরা প্র্যাকটিস কিভাবে করবা? প্র্যাকটিস করবা হচ্ছে যে বোর্ড প্রশ্ন, অনুশীলনীর প্রবলেম দেখবা না, সরাসরি বোর্ড প্রশ্ন, বোর্ডের যে সমস্ত প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে খুঁজে খুঁজে বের করবা যে টর্কের প্রবলেম কোথায় কোথায় আছে। সেই যে সমস্ত বোর্ডের প্রশ্ন পাবা, ওই যে ওইটাকেই তুমি তোমার মূল প্রশ্ন ধরে ওইখানেই তুমি সলিউশন করো, সেক্ষেত্রে তোমার প্র্যাকটিসটা ভালো মতো হয়ে যাবে। এই জন্য যতগুলি বোর্ড আছে তোমাদের বাড়ির কাজটা দেওয়া থাকবে, এই সবগুলি বোর্ডের প্রশ্নর যে সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেইগুলি তোমরা সলিউশন করবে, তাহলেই এই অধ্যায়ের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এই ক্লাসটি যদি আবারও দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটের লিংক হলো www.skills.gov.bd/dt। মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার মেইল, পেজ এবং ইউটিউব চ্যানেল তোমাদের কাছে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে এখান থেকে তোমরা সাহায্য নিতে পারবে। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় পর্ব সিভিল টেকনোলজির বিষয় সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাট্রিক্স 1 এর বিষয় কোড 66421, এই বিষয় সাবজেক্টের বিষয়বস্তু ব্যবহারিক ক্লাস 1, বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, এতদিন আমরা থিওরি ক্লাসগুলো নিয়েছি, এখন থেকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলি নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই ক্লাসগুলি থেকে তোমরা অনেক বেশি উপকার পাবে। তোমরা যদি এই ক্লাসগুলি ঠিকমতো করো, আমার বিশ্বাস তোমরা অনেকগুলি বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলি জানতে পারবে এবং আমাদের কোথায় সমস্যা আছে সেই বিষয়গুলি অনুধাবন করতে পারবে। এই যে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক, আমরা প্রথম অবস্থায় কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যালগুলি আগে করাবো, দেন আদার্স প্র্যাকটিক্যালগুলি করাবো। এই অবস্থায় বালির সূক্ষ্মতার গুণাঙ্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে কারণে এই টপিকসটি আমরা প্রথম ক্লাস হিসেবে বেছে নিয়েছি। আশা করি তোমাদের এই বিষয়ের উপরে একটি সম্যক এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তোমাদের হবে। চলো বন্ধুরা, আজকের এই সেশনে আমরা কি শিখব? আজকের এই সেশনে আমরা শিখব বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয় করতে পারবে। সূক্ষ্মতা গুণাঙ্ক মানে ফাইননেস অফ মডুলাস। এই যে সূক্ষ্মতার গুণাঙ্ক অর্থাৎ বালির আকার কত। দেখো বন্ধুরা, আমরা যখন ঘুরতে যাই বা কনস্ট্রাকশন ফিল্ডে যাই, আমরা অনেক ধরনের বালি
দেখি, ভিটি বালি দেখি, লোকাল বালি দেখি, সিলেট বালি দেখি। এই যে বালিগুলি দেখি, কোনোটা কাদাযুক্ত বালি, কোনোটা মিহি বালি, কোনোটা লাল বালি বা মোটা বালি। এই যে বালি, এগুলি কেন? এগুলি অবশ্যই একটা মাপকাঠি আছে, এগুলি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, কারণ সব কাজে সব বালি আমরা ইউজ করতে পারি না। তাহলে কোন ক্ষেত্রে আমরা কোন বালি ইউজ করব, সেই বিষয়গুলি আজকের এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে বন্ধুরা চলো দেখি, আজকে প্রথমেই আমরা জানি সূক্ষ্মতার গুণাঙ্কটা কি। সূক্ষ্মতার গুণাঙ্ক হলো একটি সূচক সংখ্যা, অর্থাৎ একটা সংখ্যা মান, যেমন 1, 1.2, 1.5, 2 এগুলি যদি মিন করে FM, অর্থাৎ ওই বালির আকার 1.2 মান বা 2 বা 3 এরকম হইতে পারে। যেটাই হলো, যত সংখ্যা বেশি থাকবে ওই বালি তত মোটা। তাহলে বন্ধুরা চলো দেখি, যা অ্যাগ্রিগেটের সূক্ষ্মতা বা স্থূলতা সম্পর্কে ধারণা দেয়, অর্থাৎ তার আকার সম্পর্কে ধারণা দেয়। বালির আকার কতটুকু বড় বা কতটুকু ছোট তা নির্দেশ করে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক। অর্থাৎ সূক্ষ্মতা গুণাঙ্ক আকার সম্পর্কে ধারণা দেয়। সূক্ষ্মতার গুণাঙ্ক একটি সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। তাহলে সূত্রটা কি? খুবই সহজ একটা সূত্র। আমরা এখানে কিছু স্ট্যান্ডার্ড চালনি ইউজ করি। যে স্ট্যান্ডার্ড চালনিগুলি হলো 4 নং, 8 নং, 30 নং, 50 নং, 100 নং। এই যে চালনি, এই চালনিগুলি আমরা ব্যবহার করি। চালনির মতো ছাঁকনি, যে ছাঁকনির মাধ্যমে আমরা কি করি, যখন চালনি করি প্রতিটি চালনিতে কিছু অবশেষ থাকতে পারে। এই যে অবশেষগুলি থাকলো, তার কি করব, একটা পার্সেন্টেজ বের করব এবং এর পুঞ্জীভূত শতকরা হারকে 100 দ্বারা, সমষ্টিকে 100 দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বলা হয়। আমরা এই বিষয়টা আরো পরিষ্কার করে দেখাবো সামনে একটা ছকের মাধ্যমে। চলো বন্ধুরা, তাহলে কি, স্ব চালনী শতকরা পুঞ্জীভূত অবশেষ যোগ করে 100 দ্বারা ভাগ করে সূক্ষ্মতার গুণাঙ্ক পাওয়া যায়। এই যে বিষয়টা সূক্ষ্মতার গুণাঙ্ক, তাহলে এখান থেকে আমরা কিভাবে নির্ণয় করি? তাহলে বন্ধুরা, এই পরীক্ষা যখন আমরা করতে যাব, আমার কিছু কিছু যন্ত্রপাতি বা উপকরণ প্রয়োজন হবে। চলো বন্ধুরা দেখি আমরা কিছু যন্ত্রপাতি। এর আগে আমরা দেখি চালনির সাইজ। স্ট্যান্ডার্ড যে চালনিগুলি থাকে, আমি দুইটা পদ্ধতিতে তোমাদের চালনি দেখানো হয়েছে। একটু আগে তোমাদের বললাম যে 4 নং, 8 নং, 16 নং, 30 নং, 50 নং, 100 নং। আসলে এটাকে আমরা যদি এমকে সিস্টেমে নেই বা মিলিমিটারে নেই, অর্থাৎ কি হবে, 4.75, 2.36, 1.18, 0.60 মাইক্রন, 0.30 মাইক্রন, 0.150 মাইক্রন। এই যে বিষয়গুলি, এগুলি আসলে কি? দেখো বন্ধুরা, এই যে 4.75 মিলিমিটার, যখন একটা চালনির প্রতিটি গ্যাপ, দেখো চালনির মধ্যে যে ছিদ্রগুলি থাকে, এই ছিদ্রগুলি কি একটা বর্গক্ষেত্রের মতো থাকে। এই বর্গক্ষেত্রগুলি কি 4.75 মিলিমিটার বাই 4.75 মিলিমিটার। যদি এর ভিতরের ফাঁকা অংশ থাকে তাকে আমরা বলবো 4.75 মিলিমিটার। আবার এর চেয়ে ছোট, এর চেয়ে ছোট, আস্তে আস্তে কিন্তু ক্রমান্বয়ে ছোটোর দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন চালনিটাকে সাজাবো, সবচেয়ে উপরে দিব বড় ফাঁকার চালনি, আস্তে আস্তে নিচের দিকে যত নামবে তত সূক্ষ্ম ফাঁকা গুলি চালনি আমরা স্থাপন করব। এই কয়টা চালনি কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড একটা চালনি। এর বাইরে আরো কিছু আছে, বাট আমরা এই চালনিগুলি নিয়ে এখন কাজ করব। চলো বন্ধুরা, এরপর যে আমরা দেখি যে আরো কিছু উপকরণ আমাদের লাগে। এটা কি প্রথমে লাগতেছে চালনি, বিভিন্ন চালনির সাইজ। এর বাইরে আরো কিছু লাগে, সেটা কি, একটা ছক লাগে। এই ছকটা কি, যে চালনি নং, অবশেষ, পুঞ্জীভূত অবশেষ, শতকরা পুঞ্জীভূত অবশেষ এবং সূক্ষ্মতার গুণাঙ্ক। এই যে ছক, এই ছকটা আমাদের লাগে। এই ছকের মাধ্যমে আমরা
ক্যালকুলেশনগুলি করি। এখন যন্ত্রপাতি বা উপকরণ হিসেবে আমরা ব্যবহার করি একটা ওভেন। ওভেন কেন? যখন আমরা বালি ব্যবহার করি এই বালিতে কিছু ময়েশ্চার থাকে। যখন ময়েশ্চার উপস্থিতি থাকে তখন এই বালির সাথে মোটা বালির সাথে চিকন বালিগুলি লেগে থাকে। তাহলে বন্ধুরা যদি চিকন বালিগুলি লেগে থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই অঙ্কটা আমরা করতে পারবো না বা এই প্র্যাকটিক্যালটা যথাযথ হবে না। এই জন্য কি দরকার, এই বালিটা শুকনা যেন থাকে, যেন প্রতিটা বালি ছেড়ে দেয়, কারোর সাথে কারো কারে লেগে না থাকে। এই জন্য আমরা কি করবো, শুকানোর জন্য ওভেন ইউজ করব এবং সঠিকভাবে মাপার জন্য ব্যালেন্স ইউজ করব এবং এই যে ছাঁকনিগুলি পরিষ্কার জন্য আমরা কি করব, ব্রাশ ইউজ করব। পাশাপাশি আমরা আরো কিছু যন্ত্রপাতি ইউজ করি, সেটা কি, এই ট্রে, যে ট্রের মধ্যে আমরা কি বালি রাখবো, নমুনা বালি রাখবো, বালি লাগবে নমুনা হিসেবে। এবং এর পাশাপাশি এই যে চালনীগুলি দেখানো হচ্ছে এই চালনীগুলি কিন্তু আমাদের থাকবে। দেখো বন্ধুরা, এই যে চালনী, এই যে গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ, দেখো বন্ধুরা এখানে কিন্তু ডিফারেন্স গ্যাপ আছে। অর্থাৎ সবচেয়ে উপরে যে চালনিটা থাকবে তার গ্যাপটা একটু বড় থাকবে, এরপরে চালনিটা একটু এর চেয়ে একটু ছোট থাকবে এবং এর নিচেরটা আরেকটু ছোট থাকবে, এর নিচে আরেকটু ছোট থাকবে। এই ক্রমান্বয়ে আমরা সাজিয়ে দেই। অর্থাৎ এই যে উপরে বলা ছিল 4.75 মিলিমিটার, তারপর 2.36 মিলিমিটার, এইভাবে বলা ছিল। এইভাবে আমরা সাজাবো, অর্থাৎ এইভাবে সাজাবো এবং উপরে একটা লিড থাকবে, ঢাকনাযুক্ত পাত্র থাকবে এবং নিচে একটা প্যান থাকবে। নিচে একটা প্যান থাকবে, এই প্যানের মধ্যে যে অবশিষ্টতা থাকবে সেটা আমরা কাউন্ট করব না। বন্ধুরা এখানে মনে রাখবা, প্যানে যে অবশিষ্টগুলি থাকবে সেই অবশিষ্টগুলি আমরা কোনো কাউন্ট করব না। এই যে এর গায়ে কিন্তু চালনির একটা নাম্বার দেওয়া আছে, স্ট্যান্ডার্ড চালনিগুলির নাম্বার দেওয়া আছে। আর পাশাপাশি লাগবে একটা শিফট সাকার, এটা অটোমেটিক হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, হ্যান্ড সাকার হতে পারে। অর্থাৎ এই যে চালনিগুলি আমরা যেন ঝাঁকুনি দিতে পারি, সঠিকভাবে ঝাঁকুনি দিতে পারি, তার জন্য একটা শিফট সাকার লাগে। এবং এখানে কিন্তু ক্রমান্বয়ে আমরা চালনিগুলি সাজিয়ে দিয়েছি, যে বিভিন্ন আকারের চালনি এখানে আছে, সবচেয়ে বড়, তারপর মাঝারি, আস্তে আস্তে ছোট দিকে চলে আসছে। তাহলে বন্ধুরা আমাদের এই উপকরণ হিসেবে এই সমস্ত সামগ্রীগুলি লাগলো। এই পর্যায়ে চলো আমরা দেখি যে আমরা এই কাজটা কিভাবে করি। এই কাজটা করার সময় আমরা প্রথমে কি করব, ওভেনে ভালোভাবে বালি শুকিয়ে নিই। আমরা একটু আগে বললাম যে ভালোভাবে বালি শুকাবো কেন, কারণ ভিজা বালি যদি থাকে তাহলে এর লস আসে, কারণ ভিজা থাকলে দেখা যায় বিভিন্ন জায়গায় লেগে থাকে, বিভিন্ন গায়ে গায়ে লেগে থাকে, এর জন্য সঠিকভাবে এর মেজারমেন্ট আমরা করতে পারি না। এই জন্য আমাদের অবশ্যই প্রয়োজন কি, ভালো মানের শুকনা বালি। তাহলে শুকনাযুক্ত যদি বালি হয় তাহলে ওইটার দিয়ে ভালো পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়। এরপরে আমরা কি করব, চালনির সেট সাজিয়ে নেই। দেখো চালনির সেট, এই যে একটু আগে আমি বলেছিলাম চালনির সেট, অর্থাৎ তোমরা যদি প্রথম সর্বটপে দেখো 4.75 মিলিমিটার, এরপরে যখন আমরা চালনি দিব তারপরে কি দিব, 4.75 এর নিচে 2.36 মিলিমিটার, এই চালনিগুলি সাজাবো। এরপরে কিভাবে আবার সাজাবো, 4.75, 2.36, এরপর 1.18 মিলিমিটার, এই যে ক্রমান্বয়ে আমি সাজাচ্ছি, সবচেয়ে উপরের বেশি মানের, তারপর আস্তে আস্তে নিচের ক্রমান্বয়ে নিচের দিকে যে সাইজগুলি সেটা দিব। এইভাবে যখন আমি চালবো, আর সর্বশেষ আমি কি দিব, একটা প্যান দিব এবং উপরে একটাই ঢাকনা দিব। এইভাবে কিন্তু আমরা সাজাবো। এই বিষয়টা তোমরা অবশ্যই মনে রাখবা, আর এই স্ট্যান্ডার্ড চালনির কথাগুলি মনে রাখবা যে কোনটার পর কোনটা দিব। স্ট্যান্ডার্ড চালনিগুলি আমরা প্রথমেই ছকে দেখানো হয়েছে, ওই অনুযায়ী তোমরা সাজাবা। এই পর্যায়ে আমরা কি করব, এই যে টোটাল চালনিটা সাজিয়ে দিলাম। দেখো বন্ধুরা এখানে প্রথমে কি লিড, ঢাকনা, তারপর 4.75, এই যে ক্রমান্বয়ে সাজিয়ে নিয়ে আসছে এবং সর্বশেষ নিচে যেটা প্যান। এইভাবে চালনির সেটটা সাজিয়ে নিই। এইটাই হলো মূল আমাদের একটা পয়েন্ট। এখানে কি পয়েন্ট হিসেবে যদি আমি বিবেচনা করি,
এই চালনিটাকে সাজানো হিসেবে আমি বলবো কি পয়েন্ট। আর এরপরে ঝাঁকুনির কাজটা আরেকটা কি পয়েন্ট। তাহলে মূল কি পয়েন্টটা হলো এই যে আমরা চালনিটা সাজাতে পারলাম কিনা। তোমাদের কিন্তু বলবে যে ক্রমান্বয়ে তোমার সাইজটা বলো, এই সাইজগুলি মনে রাখবো। তাহলে বন্ধুরা এই পর্যায়ে চলো আমরা দেখি 3 নম্বর কাজটা কি। 100 গ্রাম শুকনো নমুনা বালি ওজন নিয়ে সর্বোপরি চালনিতে দেই। অর্থাৎ আমরা কিছু নমুনা বালি নিব, এখান থেকে কি করব মাপবো। মাপার আগে দেখো প্যান সহ, যে প্যানটার মধ্যে আমরা বালি দিব সেই প্যান সহ আমরা ওজন দিব এবং 0 সেট করব। এটা কিন্তু খুবই সূক্ষ্মতার সাহায্যে কাজটা করব। যখন আমরা সূক্ষ্মতার সাহায্যে কাজ করব তাহলে কি আমাদের রেজাল্টও সূক্ষ্ম আসবে। তাহলে বন্ধুরা এখানে আমরা কি করব, প্যান দিব, প্যানটা কি 0 অবস্থায় নিয়ে আসব এবং এরপরে নমুনা বালি দিব। বালি দেওয়ার পরে আমরা 1000 গ্রাম মেপে নিব। এখানে তুমি যদি 1000 গ্রাম নাও মাপো, কম বেশি হলেও ওই অনুযায়ী তোমাদের রেজাল্টটা সাজাতে হবে। যা হোক বন্ধুরা, আমরা পূর্ব থেকে যদি রেজাল্ট সাজাই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে বন্ধুরা এইভাবে 100 গ্রাম আমি মেপে নিলাম। এরপরের কাজটা কি, সিপগুলো শিফট সেকারে ভালোভাবে আটকায় নিই। দেখো বন্ধুরা এই যে ক্রমান্বয়ে যে সাজালাম সেই শিপগুলি আমরা কি করব, উপরে এবং নিচে একটি আটকানোর ব্যবস্থা আছে। যে দেখো এখানে স্ক্রু আছে, স্ক্রু সাহায্যে খুব ভালোভাবে আটকাবো যেন এরা রিজিড থাকে, কোনো মুভমেন্ট না করতে পারে। কারণ যখন আমি ঝাঁকাবো তখন যেন এ সরে না যায় বা পিছলিয়ে না পড়ে। এই জন্য ওই টিফিনকারি বাটির মতো যে আমরা আটকায় দেই, ঠিক এখানেও সেম জিনিস। বন্ধুরা তোমরা খেয়াল করবা, টিফিনকারি বাটি যখন আমরা দেই তখন কিন্তু আটকে দেই, তখন আর কিছু নড়াচড়া ওই বাটিগুলি খুলে পড়ে না। ঠিক এখানেও কিন্তু আমরা কি করব, এমনভাবে আটকে দিব যেন এই প্যানগুলি বা চালনিগুলি ছিটকে না পড়ে। তাহলে আটকে দিলাম, ক্রমান্বয়ে সাজিয়ে নিচে প্যান এবং উপরে লিড দিয়ে আটকে দিলাম এবং এটাকে 5 থেকে 10 মিনিট ঝাঁকুনির পর পুরো চালনি সেট খুলে নেই। এখানে কি করব, এই যে মোটর, এই মোটরের সাহায্যে বা ম্যানুয়াল যদি আমাদের হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলের সাহায্যে আমরা কি করব, এটাকে 5 থেকে 10 মিনিট জার্কিং করব, এইভাবে নাচাবো বা এইভাবে দোল খাওয়াবো। দোল খাইলে কি হয়, যে উপরে যে নমুনা বালিটা দিয়েছিলাম সেই বালিটা কি হবে, বিভিন্ন চালনিতে অবস্থান করবে। কারণ এক একটা চালনির আকার এক এক রকম, যার কারণে প্রতিটা চালনিতেই কিছু কিছু অবশিষ্ট থাকতে পারে। তাহলে বন্ধুরা আমরা যখন বাসায় আটা বা ময়দা চালি আমরা কি পাই, মিহিদানাটা পাই এবং বড়টা ফেলাই দিই। কিন্তু এখানে কি আমরা বিভিন্ন গ্রেডের বালি পাই। এই বিভিন্ন সাইজে যদি বালি পাই এবং তার মধ্যে একটা আনুপাতিক হার থাকে, ওই বালিকে আমরা বলবো ওয়েল গ্রেডেড বালি বা ভালো মানের বালি। এখানেও কিন্তু একটা বৈশিষ্ট্য পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমরা এই পর্যায়ে আসি। প্রত্যেক চালনীতি অবশেষের ওজন নেই, ছকে লিপিবদ্ধ করি। দেখো বন্ধুরা আমরা যখন প্রথম চালনিতে যে নমুনাটা পেয়েছিলাম সেই নমুনাটা কি করলাম, প্যানে দিলাম এবং প্যানটাকে প্রথমেই 0 করে নিই এবং নমুনা দেওয়ার পর মেপে নিই। দেখো বন্ধুরা পেলাম কত, 0.077 কেজি। এখন দেখো অর্থাৎ 77 গ্রাম প্রথম চালনিতে পেলাম। অনুরূপভাবে দ্বিতীয় চালনিতেও আমরা আবার কি করব, ওই প্যানটাকে 0 নিব এবং দ্বিতীয় চালনির যে অবশেষগুলি আছে সেটাকে মাপবো এবং সেটাকে মেপে নিব। মেপে পেলাম কত, 123 গ্রাম অর্থাৎ 0.123 কেজি। এই যে বিভিন্নভাবে সাজানো চালনিতে বিভিন্ন চালনির অবশেষগুলি কি করব, বারবার মেপে নিব এবং প্রতিবার মাপার সময় আমরা এই প্যানটাকে 0 করে নিব। যদি আমি 0 না করি তাহলে কিন্তু এই রেজাল্ট সঠিক আসবে না। তাহলে বন্ধুরা প্রতিবারই এই কাজটা, একই কাজ বারবার করতে হবে এবং নিখুঁতভাবে করতে হবে। এই পর্যায়ে আমরা কি করব, প্রত্যেক চালনিতে অবশেষে ওজন নেই, ছকে লিপিবদ্ধ করি। এই যে
দেখো আরো কিছু নিলাম, পরবর্তীতে আরেকটা, এবং এই পর্যায়ে আমরা একটা ছকে লিপিবদ্ধ করি। ছকে লিপিবদ্ধ মানে কি, এই ধরনের একটা ছক থাকে, কি থাকবে, চালনী নং, সাইজ, এই সাইজগুলি এবং অবশেষ কত, প্রথমটায় 20 গ্রাম, তারপর 77 গ্রাম, তারপর 123 গ্রাম, 150 গ্রাম, 260 গ্রাম, 170 গ্রাম, 200 গ্রাম। এই যে বিভিন্ন গ্রামগুলি আমরা পেলাম, তাহলে কোথায় কোনটা কতটুকু পেলাম সেই অনুযায়ী আমরা সাজালাম, এবং এই ছক থেকে আমরা মূল ছকে ট্রান্সফার করব। মূল ছকটা কিভাবে আসে, এবং এরপরে প্রাপ্ত পুঞ্জীভূত অবশেষে শতকরা হার নির্ণয় করি এবং এফএম নির্ণয় করি। এই দুটি কাজ আমরা ছকের মাধ্যমে করব। চলো বন্ধুরা ছকটা একটু পরিষ্কারভাবে বুঝে নেই। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চালনী নং এবং আমি কিন্তু দুইটা মানই পাশাপাশি দিয়ে দিয়েছি। তাহলে আমরা 4 নং চালনিতে পেয়েছিলাম কত, 20 গ্রাম, 8 নং চালনিতে পেয়েছিলাম 77 গ্রাম, 16 নং চালনিতে পেয়েছিলাম 123 গ্রাম। এরপরে এইভাবে প্রতিটা গ্রামে আমি অবশিষ্ট পেয়েছিলাম, যার মান পেয়েছিলাম কত, 1000 গ্রাম। আমি ওই ছকের থেকে এখানে ট্রান্সফার করলাম। আমি আর এখন কাজ কি, এই অনুযায়ী পুঞ্জীভূত অবশেষ এবং শতকরা পুঞ্জীভূত অবশেষ নির্ণয় করে সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় করা। তাহলে বন্ধুরা, এখান থেকে আমরা পুঞ্জীভূত অবশেষ আমরা কিভাবে পাবো, পুঞ্জীভূত অবশেষ মানে কি আসলে, অর্থাৎ এই যে প্রথম চালনীতে যে গ্রাম আছে, এখানে আসার পরে ওই চালনীতে টোটাল কতটা আছে মোট, তাহলে যেহেতু একটা চালনি আমরা কত ছিল 20 গ্রাম, তাহলে এটা কত আসবে, এটাও 20 গ্রাম। এইভাবে আমরা, দেখো বন্ধুরা, এটা কত 20 গ্রাম। এরপরে এই চালনিতে কত আসবে, এই 20 গ্রাম প্লাস 77 গ্রাম, অর্থাৎ দুটা মিলা কত 97 গ্রাম। তোমরা কি বুঝতে পারতেছো বন্ধুরা, প্রথম চালনিতে আমরা পেলাম কত 20 গ্রাম, অর্থাৎ এখানে 20 ছিল, 20ই ছিল, আগে তো কোনো জায়গায় ছিল না। এখন প্রথম চালনি এবং দ্বিতীয় চালনি মিলে কত 97 গ্রাম। এইটাই হলো পুঞ্জীভূত, মানে একবারে মোট, মানে প্রথম দুইটাতে কত, এবং পরবর্তীতে আমরা কি করব, এই 97 সাথে এই 3 নাম্বার চালনিতে কত এত, এই দুটা যোগ করলে আমরা পাই কত 220 গ্রাম। এই 220 এর সাথে 150 যোগ করলে 370 গ্রাম, অর্থাৎ এই সবগুলি মিলে 370 গ্রাম। এরপরে এটা যোগ করলে আমরা পাচ্ছি কত 630 গ্রাম। তারপরে আমরা পাচ্ছি কত 800 গ্রাম। এরপর পাচ্ছি কত 1000 গ্রাম। আমাদের টোটাল আছে কত 1000 গ্রাম। তাহলে বন্ধুরা, আমরা প্রথমেই বলেছিলাম যে প্যানের এই অবশেষটা আমরা শতকরা হারে নিব না। তাহলে এইটা বাদে আমরা, এইটা হলো কি স্ট্যান্ডার্ড চালনি, এই স্ট্যান্ডার্ড চালনির মধ্যে যা যা থাকবে সেগুলি আমরা এখানে ক্যালকুলেশনে নিয়ে আসব। আর অনেক সময় তোমাদের কনফিউশন করার জন্য স্ট্যান্ডার্ড চালনির বাইরেও কিছু চালনি দেওয়া থাকতে পারে, সেই চালনিগুলি তোমরা অবশ্যই ছক থেকে বাদ দিবা, কারণ স্ট্যান্ডার্ড চালনির বাইরে আমরা কোনো কাউন্ট করব না। তাহলে বন্ধুরা, এই বিষয়টা তোমরা আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারছো। এই পর্যায়ে আমরা কি করব, শতকরা পুঞ্জীভূত অবশেষ। তাহলে বন্ধুরা, এখানে 20 গ্রাম, 20 গ্রাম কত, টোটাল 1000 গ্রামে আছে 20 গ্রাম, তাহলে 100 গ্রামে কত, এটাই তো শতকরা হার। তাহলে বন্ধুরা কি লিখবো, 220 ইন্টু 100 ডিভাইডেড 1000। তাহলে আমরা এই রেজাল্ট পাবো। দেখো বন্ধুরা, এখানে 20 ইন্টু 100 মানে শতকরা হার ডিভাইডেড 100, মোট দিয়ে ভাগ করলে আমরা 2%, 2% এখানে আছে। এরপরে অনুরূপভাবে আমরা এখানে পাবো কত 9.72%, এখানে পাবো 22%, এরপরে পাবো 37%, এরপরে পাবো 63%, এরপরে পাবো 80%। দেখো বন্ধুরা, বিষয়টা আবার একটু আমি বলি, মানে এটা কি শতকরা পুঞ্জীভূত, মানে 100 ভাগে কত, এখানে কত ছিল 1000 গ্রামে 20 গ্রাম, তাহলে 100তে কত
তাহলে 20 ইন্টু 100 ডিভাইডেড 1000 অর্থাৎ 2 গ্রাম। অনুরূপভাবে প্রতিটা ক্যালকুলেশনই একই ফর্মুলা ইউজ করে আমরা করব, অর্থাৎ 9.7 ইন্টু 100 ডিভাইডেড 1000, আবার 220 ইন্টু 100 ডিভাইডেড 1000। এইভাবে প্রতিটা পার্সেন্টেজ আমরা বের করব। তাহলে এই যে বন্ধুরা, এই যে পার্সেন্টেজ বের করলাম, এটা সম্মিলিত পার্সেন্টেজ আমরা পাবো কত? সবগুলি 2, 9.7, 22.00, 37.0, 63.00, 80.0 সব মিলে পাবো কত? 213 গ্রাম, 13.7 গ্রাম। এই সংখ্যাটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, অর্থাৎ তোমাদের প্রথমেই বলেছিলাম যে পুঞ্জীভূত হার কত, শতকরা পুঞ্জীভূত অবশেষের সমষ্টিকে 100 দ্বারা ভাগ করলে আমরা সূক্ষ্মতার গুণাঙ্ক পাই। এখানে কি পেলাম? শতকরা পুঞ্জীভূত অবশেষ, এবং এটা পেলাম কি? তার সমষ্টি। এই সমষ্টিকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, তাহলে যে রেজাল্ট পাবো সেটা আমরা পাবো কি? এফএম। অর্থাৎ আমরা এবার এফএম পাচ্ছি কত? 2.137। এখন বন্ধুরা, এই যে এফএম 2.137 পেলাম, কেন পেলাম, কি পেলাম, কি বুঝলাম এখান থেকে? তাহলে বন্ধুরা একটু চলো দেখি। এখানে আমরা পেলাম কি? আমরা আমাদের দেশের রেসপেক্টে, কারণ উন্নত বিশ্বে এর মানটা ভেরি করে, বাট আমাদের দেশের রেসপেক্টে আমরা বলবো মিহি বা চিকন বালি, যা ফাইন স্যান্ড হিসেবে আমরা চিনি, তার এফএম কত? 1 থেকে 1.2। এবং মধ্যম দানার বালি অর্থাৎ মিডিয়াম স্যান্ডকে বলবো 1.3 থেকে 1.8। আবার মোটা দানার বালি বা কোর্স স্যান্ডকে পাবো 1.9 থেকে 3। অর্থাৎ এইরকম ধরনের বালিকে আমরা বিভিন্নভাবে বালিকে, দেখো বন্ধুরা, স্বাভাবিকভাবে এই বালিটা চিকন বালি, একটু মোটা, আরেকটু মোটা। এই যে মোটা, তার মানে কি? এই যে সংখ্যামান, এই সংখ্যামানের আলোকেই কিন্তু আমরা বালির আকার নির্ণয় করতে পারছি। এখন বন্ধুরা তোমরা বলো যে আমরা যে লাস্ট এফএম পেলাম কত? 2.137। এটা কোন ঘরে পড়লো? দেখো 2.1 অর্থাৎ এই দুই ঘরে নাই, অর্থাৎ 1.9 থেকে 3 অর্থাৎ এই ঘরে, অর্থাৎ এই বালিটা কি? কোর্স স্যান্ড, অর্থাৎ মোটা বালি। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে আইডেন্টিফাই করব আমরা যে নমুনা বালিটা নিব সেই বালিটা কোন শ্রেণীভুক্ত বালি। এবং এই যে শ্রেণীভুক্ত বের করলাম, এখান থেকে আমরা কি করব? এই বালি কোন কাজে লাগবে, কোথায় লাগবে, কারণ সব বালি কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করি না। আমরা বিশেষ করে যখন ফাইন স্যান্ড গাঁথনির কাজে ব্যবহার করি বা প্লাস্টার কাজে ব্যবহার করি, মিডিয়াম স্যান্ড প্লাস্টার কাজের জন্য বেশ ভালো এবং গাঁথনির জন্য আরো ভালো, এবং কোর্স স্যান্ডটা ঢালাই কাজের জন্য বেশ ভালো। এখন আমরা অনেক সময় দেখা যায় পর্যাপ্ত পরিমাণ কোর্স স্যান্ড সব জায়গায় পাই না, সেক্ষেত্রে আমরা কি করি? দুই স্যান্ডের মিশ্রণেও আমরা সঠিক মাত্রার এফএম নির্ণয় করার চেষ্টা করি। কখনো এই বালি এবং এই বালি মিশ্রণ করেও আমরা এফএম নির্ণয় করি, যে আমার ডিজাইনে, মিক্স ডিজাইনে কি চাচ্ছে সেই অনুযায়ী আমরা এই এফএমটা আইডেন্টিফাই করি। তোমরা যদি অনেক সময় খেয়াল করো, আমরা অনেক সময় অনেক ছাদ ঢালাই দেই বা বিম ঢালাই দেই, সেখানে দেখবা যে হয় 2 ভাগ মোটা বালি বা সিলেট স্যান্ড দিচ্ছে, 1 ভাগ দিচ্ছে লোকাল স্যান্ড, আবার উল্টাটাও হতে পারে। এই যে দুইটা বালি কেন দিচ্ছে? অর্থাৎ আমরা সঠিক মাপের এফএমটা পাওয়ার জন্য, আমরা ওই ঢালাই বা ওই কাস্টিং এর জন্য আমার এফএম যতটুকু দরকার সেই এফএমটা যেন আমরা পাই। এর জন্য আমরা কিন্তু মিক্স ডিজাইনে এই বিষয়গুলি খেয়াল করি এবং কনস্ট্রাকশন জগতেও কিন্তু এটার আইডেন্টিফাই করার চেষ্টা করি। তাহলে বন্ধুরা এরপর যে আমরা কি শিখলাম? এই অধ্যায় শেষে আমরা শিখলাম বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয় করতে পারবো। আশা করি আজকের এই সেশনটা আমরা সবাই বারবার ভালোভাবে দেখব এবং বোঝার চেষ্টা করব যে আসলে সূক্ষ্মতার গুণাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব। আমি জানি যে তোমাদের এই কাজটা যদি সরাসরি দেখানো যেত তোমরা অনেক বেশি উপকার পেতা, বাট এই মুহূর্তে
এর বাইরে আমরা কিছু করতে পারতেছি না, যেহেতু তোমাদের আনতে পারতেছি না, তোমরা এখান থেকে বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করবা এবং তোমরা বিভিন্ন ইউটিউবে এই বিষয়গুলি আরো বিস্তারিতভাবে দেয়া আছে, তোমরা একটু খেয়াল করবা। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। এই বাড়ির কাজগুলি কি দেখো, একটু আমি 3টা বাড়ির কাজ লিখছি, এখানে কিন্তু বিষয়গুলি খেয়াল করো। বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয়ের ধাপগুলি লিখো, অর্থাৎ আমরা কোন কাজটা আগে করলাম, কোন কাজটা পরে করলাম, এই ধাপগুলি সুন্দরভাবে লিপিবদ্ধ করবা। 2 নম্বর কাজটি হলো কি, বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয়ের জন্য কি কি যন্ত্রপাতি এবং উপকরণ প্রয়োজন পড়ে, কেউ কি বলতে পারবা বন্ধুরা? চমৎকার, ছিপ শেখার, ছিপ, ব্রাশ এবং ব্যালেন্স, পাশাপাশি আমার উপকরণ হিসেবে বালি লাগবে। তোমরা আসলেই মেধাবী, তোমরা এই বিষয়গুলি তোমরা খেয়াল করতেছ। এই পর্যায়ে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয়ের ছকটি লিখো। এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকে এই ছকটা সঠিকভাবে লিখতে পারি না, যে কারণে আমরা এখানে ভুল করি। এই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু এই কাজটি এই পরীক্ষার জন্য কিন্তু করবা না, এই ধরনের অঙ্ক অনেক নিয়োগ পরীক্ষাতে আসে, 8ম পর্বের বিভিন্ন পরীক্ষায় আসে, এইগুলি কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবা। কারণ দেখা যায় তোমরা যদি এগুলি এখন থেকে জানতে পারো, তোমরা নিয়োগ পরীক্ষার জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে পারো। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর করে কাজগুলি সম্পন্ন করো। বারবার ইন্টারনেটের সাহায্য নাও এবং এই স্লাইডটি বারবার দেখার চেষ্টা করো, কারণ এই স্লাইডগুলি স্কিল পোর্টালে সংরক্ষণ করা থাকে। তোমরা বিষয়টা একটু দেখে এটা বোঝার চেষ্টা করবা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তোমার আমার ফেসবুক বা আমার টিউবে তুমি লিখলে আমি এর উত্তর দেব। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইন্সট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনতে পাচ্ছ? চলো আজকের যে আলোচনা, সে আলোচনায় প্রবেশ করি। আমরা আজকে 2য় অধ্যায় থেকে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যে ক্লাসটি সেটি হচ্ছে গাণিতিক সমস্যা, 2য় অধ্যায় থেকে আলোচনা করব। ইতিপূর্বে আমি তোমাদেরকে প্রশ্নের মান বণ্টন নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমাদের এই 2য় অধ্যায়টি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে বিষয়টি রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ
প্রশ্ন সেট হয়ে থাকে, তাই এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখান থেকে আমি দেখিয়েছিলাম যে আমাদের পাস মার্কের জন্য মোটামুটি 24 নম্বর প্রয়োজন, এবং এই 24 নম্বর থেকে মধ্যে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা 9 সর্বনিম্ন 9 সর্বোচ্চ 12 নম্বর পর্যন্ত এই অধ্যায় থেকে পেয়ে যেতে পারি। তাহলে এই অধ্যায়টির যে গুরুত্ব, সেই গুরুত্বের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে প্রত্যেকটি ক্লাসে অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করছি তোমাদের বোধগম্য করার জন্য। যে আগে আমরা যখন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম, একটি লেকচারের মধ্যে অনেকগুলো কন্টেন্ট ছিল, বিদায় হয়তো তোমাদের সেটি বুঝতে একটু সমস্যা হয়েছিল। তাই এই ক্লাসের গুরুত্ব বিবেচনা করে আমি পুনরায় আজকের এই ক্লাসটি আবার তোমাদের সাথে আলোচনা করছি। আজকের যে বিষয়টি, সেটি গাণিতিক সমস্যা নিয়ে। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম সংজ্ঞা এবং সূত্রগুলি নিয়ে। তারপর হচ্ছে প্রমাণ, 3 ফেজ ডায়াগ্রাম, এখান থেকে 2 নাম্বার আমরা পেয়ে থাকি। আরেকটি বিষয় লক্ষণীয় যে প্রমাণ, 3 ফেজ ডায়াগ্রাম এর সাথে খুব সহজে করা যায় এরকম ছোট ছোট কিছু অঙ্ক আছে, যেটি খুব অল্প সময়ের ভিতরে একটি সূত্র ব্যবহার করেই করা সম্ভব। এরকম কিছু অঙ্ক আছে, সেগুলো আজকে আমরা দেখব। তো চলো যাওয়া যাক আমাদের গাণিতিক সমস্যার সমাধানের জন্য। গত ক্লাসে আমি বলেছিলাম যে কিছু সূত্র আমাদের প্রয়োজন এবং কতগুলো বিষয়, যেই বিষয়গুলো অঙ্ক করতে গেলে আমাদের মাথায় সবসময় থাকতে হয়, সেই জিনিসগুলো আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। লক্ষ্য করো, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফুললি স্যাচুরেটেড সয়েল, তারপর হচ্ছে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল এবং ড্রাই সয়েল। ফুললি স্যাচুরেটেড সয়েল ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। এটি বারবার আলোচনা করার অর্থ হচ্ছে যে এই অধ্যায়টি আসলে একটু ব্যতিক্রম। সচরাচর যে সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে থাকতে চায় না। সেই লক্ষ্যে আমি বারবার যে কোনো থিওরি পড়ার আগে আমি তোমাদেরকে এই সূত্রগুলো আবার একটু ঝালাই করে নিতে চাচ্ছি, তাই আমি তোমাদেরকে আবার এগুলো আলোচনা করে নিচ্ছি তোমাদের অঙ্কগুলো সহজে বোধগম্য হওয়ার জন্য। তাই তোমাদেরকে মনে রাখতে হবে যে যখন অঙ্ক করার সময় আমাদের ফুললি স্যাচুরেটেড কথাটি আসবে, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে মাটির ভিতরে যে ভয়েড আছে, ফাঁকা জায়গা আছে। তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বাম পাশের যে ফিগারটি, যে এখানে যদি আমরা 2টি অংশে বিভক্ত করি, মূলত ফাঁকা জায়গা আর কঠিন অংশ, তাহলে এখানে যে মাটির ভিতরে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গার সম্পূর্ণ অংশ জুড়েই লক্ষ্য করো যে ডটেড লাইন দিয়ে বোঝানো হয়েছে। এই ডটেড লাইন দিয়ে যে জিনিসগুলো বোঝানো হয়েছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ যে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, এগুলোকে পানি নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে যখন ফুললি স্যাচুরেটেড কথাটি আসবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে মাটির ভিতরে যে ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার ভিতরে আমাদের অর্থাৎ ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ ওয়াটার। অর্থাৎ ফাঁকা জায়গার আয়তন জুড়েই যেহেতু পানিটা থাকছে, তাহলে ফাঁকা জায়গার যে আয়তন, সেটাকে আমরা ইংরেজিতে বলি ভলিউম অফ ভয়েড। এবং ভলিউম অফ ভয়েড জুড়েই যেহেতু পানি, তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে মনে রাখতে হবে যে সম্পৃক্ত বা সম্পূর্ণ সম্পৃক্ত এই কথাটি যখন আসবে অঙ্ক করার সময়, তখন
ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার, এই কথাটুকু আমাদেরকে মনে রাখতে হবে। পাশের ফিগারটিতে লক্ষ্য করলে দেখবে যে মূলত আমরা এখানে মাটির যে মোট নমুনা সেটিকে আমরা কি করেছি, একটি ডায়াগ্রামের ভিতরে দেখানোর চেষ্টা করেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম অফ ভয়েড যে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, এই অংশটুকু সম্পূর্ণটুকু জায়গায় পানি দ্বারা ভর্তি আছে এবং নিচে যে কঠিন অংশটুকু আছে সেটি হচ্ছে ভলিউম অফ সলিড। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ। এবার পার্শিয়ালি স্যাচুরেটেড কখন হয়, যখন মাটির যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গার ভিতরে তোমরা লক্ষ্য করলে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভলিউম অফ ভয়েডের যে সীমানাটি দেখানো আছে, এই সীমানার মধ্যে দুটো জিনিসের উপস্থিতি, একটা বায়ু আছে এবং আরেকটি কি আছে, পানি আছে। এই দুটো জিনিসই এখানে আমাদের রয়েছে। তাহলে এখান থেকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু আমরা লিখতে পারি ভলিউম অফ ওয়াটার প্লাস হচ্ছে ভলিউম অফ এয়ার, অর্থাৎ হলো ফাঁকা জায়গার সম্পূর্ণ আয়তন ইকুয়াল টু হচ্ছে পানির আয়তন যোগ বাতাসের আয়তন। মাটির নমুনাটি যখন শুষ্ক হয়, শুষ্ক থেকে বুঝতে পারছি আমরা যে এই শুষ্ক তখনই হয় যখন মাটির ভিতরে কোনো রকম পানির উপস্থিতি থাকে না। তার মানে হচ্ছে যে মাটিতে লক্ষ্য করো বাম পাশের ফিগারটিতে ফাঁকা জায়গাগুলির মধ্যে কোথাও কোনো ডটেড লাইন নাই, দ্যাট ইজ পানি নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে ফাঁকা জায়গার সম্পূর্ণ আয়তন জুড়েই কি দ্বারা ভর্তি আছে, বাতাস দ্বারা ভর্তি আছে। তাহলে পাশের যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রামের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি যে উপরে ফাঁকা জায়গাটুকু সম্পূর্ণ অর্থাৎ ভলিউম অফ ভয়েড সম্পূর্ণটাই বাতাস দ্বারা ভর্তি আছে এবং নিচে কঠিন অংশ তো থাকছে অর্থাৎ ভলিউম অফ সলিড। শিক্ষার্থী বন্ধু, এখান থেকে আমরা যে বিষয়টি মনে রাখব সেটি হচ্ছে শুষ্ক মাটি যখন হয় তখন ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ এয়ার। তো যাই হোক, আমরা সংজ্ঞাগুলো আবার একটু ঝালাই করে নিলাম। এবার আমরা গাণিতিক সমস্যায় যে সমস্ত সূত্রগুলো ব্যবহার হবে সেই সূত্রগুলো তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আগেও আমি এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, তারপরও জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এরপরও লক্ষ্য করো এখানে কিছু আমরা সূত্র দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে এই সূত্রগুলো যদি আমরা মানে মুখস্থ করে রাখি তাহলে কিন্তু আমাদের অল্প সময়ে সমস্যার সমাধান করা যায় এবং আমরা শুধু ভ্যালুগুলো বসিয়ে দিয়েই আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তাই আমাদেরকে এই সূত্রগুলো মুখস্থ করে রাখতে হবে, সেটি আগেও আমি তোমাদেরকে বলেছিলাম। এবার আমরা একটু গাণিতিক সমস্যাগুলির ভিতরে প্রবেশ করি। লক্ষ্য করো এই মুহূর্তে একটি সমস্যা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেখানে বলা হয়েছে যে একটি সম্পৃক্ত কাদামাটির নমুনার ভয়েড রেশিও 2.5, এর জলীয় অংশের পরিমাণ এবং শুষ্ক একক ওজন বের করো। এক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 2.6, গামা ডব্লিউ অর্থাৎ পানির একক ওজন এখানে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব দেওয়া আছে। তো এখানে পানির একক ওজন এটি কিন্তু বিভিন্ন এককে হতে পারে। আমরা যদি সিজিএস পদ্ধতিতে করি সেক্ষেত্রে কিন্তু গামা ডব্লিউ এর একক হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আবার যদি আমরা এমকেএস সিস্টেমে করি সেক্ষেত্রে গামা ডব্লিউ এর মান 1000 কেজি পার ঘনমিটার। এটা তোমরা এসএসসিতে শিখে এসেছো। তো এক এক ক্ষেত্রে আমরা এক এক ভ্যালু ব্যবহার করব, সেটা ইউনিট দেখে তার উপর ভিত্তি করে আমরা যে কোনো একক ব্যবহার করে অঙ্কটি করতে পারি, কোনো সমস্যা নেই। তা আমি এখানে কিলো নিউটন পার মিটার কিউব, এটি সাধারণত ব্যবহার তোমরা ইতিপূর্বে করনি, তাই আমি এই কিলো নিউটন পার মিটার কিউব এককের এই সমস্যায় গামা ডব্লিউ ব্যবহার করেছি। আমরা ইচ্ছা করলে গ্রাম পার সেন্টিমিটার কিউব দিয়েও করতে পারতাম
এবং 1000 কেজি পার মিটার কিউব এটি ব্যবহার করে করতে পারতাম। তো যাই হোক, তোমার প্রথম যে কাজ, যে কোনো অঙ্ক যখন তুমি করবে তখন তোমার প্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে অঙ্কের যে প্রশ্নটি দেওয়া থাকে সেটি ভালো মতো পড়তে হবে। তাহলে এক্ষেত্রে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে সমস্যা 1 নামে যে অঙ্কটি দেখতে পাচ্ছ, এখানে আমি বিভিন্ন রকম কালার ব্যবহার করেছি। এটির একটি উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য করো। প্রথম কাজ আমরা পড়ব এবং সেই সাথে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো লিখে ফেলব। এটি হলো আমাদের প্রথম কাজ। এবার তুমি একটু পড়লেই দেখতে পাচ্ছ যে একটি সম্পৃক্তটি এখানে একটি কালার ইউজ করেছি, অর্থাৎ দেওয়া আছে। এখানে তুমি লক্ষ্য করলে দেখবে কালার সাথে ম্যাচ করলে এখানে সম্পৃক্ত যখন কথাটি আসবে তখন আমি বলেছিলাম যে সম্পৃক্ততার মাত্রা 100%। সম্পৃক্ত কথাটি আসলেই বা বললেই আমাদেরকে বুঝতে হবে যে সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন বা স্যাচুরেশন রেট 100%। 100% দ্যাট ইজ, বলতে পারি 100%কে যদি আমরা এভাবে লিখি, উপরে 100 নিচে 100, তাহলে কাটাকাটি করলে আমরা SR এর ভ্যালু 1 পাই। লক্ষ্য করো, SR এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছ যে 1। তারপরে বলছে যে কাদামাটির নমুনার ভয়েড রেশিও ই দেওয়া আছে, ই ইকুয়াল টু দেওয়া আছে 2.5। তারপরে দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব, যেটাকে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করা হয়, জি ইকুয়াল টু 2.60। আর গামা ডব্লিউ অর্থাৎ পানির একক ওজন, সেটি হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এই হলো দেওয়া আছে। এখনকার যে কাজটি সেটি হচ্ছে পাশাপাশি সূত্রগুলি আমরা লিখে ফেলব, অর্থাৎ কি কি জিনিস আমাদেরকে বের করতে বলা হয়েছে সেগুলো লাল কালি দিয়ে মেনশন করেছি। লক্ষ্য করো যে এখানে জলীয় অংশের পরিমাণ বের করতে বলা হয়েছে, অর্থাৎ হচ্ছে জলীয় অংশ বলতে আমরা বুঝতেছি ওমেগার মান, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি, ই ইন্টু এস আর ডিভাইডেড বাই জি। তাহলে তোমরা উপরে দেওয়া যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর দিকে একটু লক্ষ্য করলে দেখবে যে ই এর ভ্যালু আমাদের দেওয়া আছে 2.5, সম্পৃক্ততার মাত্রা এস আর এর ভ্যালু আমাদের দেওয়া আছে 1 এবং জি এর ভ্যালুটি দেওয়া আছে কত 2.6। আমি বলেছিলাম যে আমাদের যে পরীক্ষায় যখন আসে এমন কিছু সমস্যা থাকে যেগুলা সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে আসার মতো, তোমরা লক্ষ্য করলে দেখবে যে এইরকম ছোট ছোট অঙ্কই কিন্তু আমাদের সেখানে আসে। আমরা যদি এক্ষেত্রে ছোট্ট ছোট্ট এই সূত্রগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের অল্প সময়ের ভিতরেই কিন্তু 2 নাম্বার অর্জন করা সম্ভব। তাহলে আমরা এই সূত্রগুলো মুখস্থ করে রাখলেই সমস্যাটি সমাধান করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই, এখানে তোমরা দেখতে পেলে যে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে ক্যালকুলেটর টিপলেই যে একটি ভ্যালু আসছে, এটি হচ্ছে দশমিক আকারে আসছে। যখন আমরা এটাকে পার্সেন্ট আকারে জানতে যাব তখন 100 দিয়ে গুণ করলে যে ভ্যালুটি আসবে সেটি হলো পার্সেন্ট আকারে তত পার্সেন্ট। তারপরে দেখো শুষ্ক একক ওজন। শুষ্ক একক ওজন গামা ডি ইকুয়াল টু জি গামা ডব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। তোমরা যদি এই সূত্রগুলো বারবার লিখে প্র্যাকটিস করো তাহলে একসময় দেখবে অটোমেটিকলি তোমার মুখে এই সূত্রগুলো চলে আসছে। সুতরাং এটি একটু চর্চা করলে তোমাদের পক্ষে সম্ভব এবং এই অধ্যায় থেকে অত্যন্ত অল্প সময়ের ভিতরে তুমি বেশি নাম্বার অর্জন করা তোমার পক্ষে সম্ভব হবে। তাহলে এক্ষেত্রে গামা ডি ইকুয়াল টু জি গামা ডব্লিউ ডিভাইডেড বাই 1 প্লাস ই। দেখতে পাচ্ছ জি এর ভ্যালু দেওয়া আছে, গামা ডব্লিউর মান 9.81, 1 প্লাস ই এর ভ্যালু দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয়
যেটি না বললেই নয়, এককের বিষয়টি প্রায়শই লক্ষ্য করা যায় আমার শিক্ষার্থীরা এই এককের জায়গাগুলিতে ভুল করে। তো তুমি লক্ষ্য করো এখানে যতগুলা ভ্যালু আছে সমস্ত ভ্যালুগুলো ডাইমেনশন লেস, লক্ষ্য করলে দেখবো, অর্থাৎ এর কোনো একক নেই, শুধুমাত্র একটি জিনিসেরই এখানে একক রয়েছে, সেটা হচ্ছে গামা ডব্লিউ। তাহলে এক্ষেত্রে আমি যেহেতু এখানে ইউজ করেছি 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, সুতরাং শুষ্ক একক ওজন গামা ডি এটি যেহেতু একটি ঘনত্ব, তাহলে এই ঘনত্বের এককও হবে কিলো নিউটন পার মিটার কিউব। অর্থাৎ আমি যদি এখানে 1000 কেজি পার মিটার কিউব ইউজ করতাম, তাহলে শুষ্ক একক ওজনের এককটিও লিখতাম 1000 কেজি পার মিটার কিউব। আরেকটি হচ্ছে যে যদি আমি এখানে গামা ডব্লিউ এর মান 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইউজ করতাম, তাহলে শুষ্ক একক ওজন গামা ডি এর এককটি লিখতাম গ্রাম পার সেন্টিমিটার কিউব। আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং যখন তুমি এককটি লিখবে তখন কিন্তু অত্যন্ত সতর্কতার সহিত এককটি লিখবে, কারণ হচ্ছে একক যদি তুমি ভুল করো তাহলে সেটি মারাত্মক ভুল, সেক্ষেত্রে কিন্তু তোমার সম্পূর্ণ অঙ্কটি কাটা যেতে পারে। যদিও বা তুমি উত্তরগুলো মান সঠিক লিখেছো, কিন্তু সেক্ষেত্রে এককটা ভুল লেখার কারণে তুমি প্রমাণ করে দিলে যে তুমি এটার একক সম্পর্কে অবগত নও। এবার আরেকটি সমস্যা, এই সমস্যাটি এতটাই ছোট যে তুমি এটা অবাক হয়ে যাবে যে এই ক্ষেত্রে এই অঙ্কটি প্রায় এই ধরনের যে ছোট ছোট অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্রায়শই সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে পাওয়া যায়। তার মানে আমরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই সূত্রটি জানা থাকলে আমরা করতে পারি। লক্ষ্য করো যে একটি মৃত্তিকা নমুনার আর্দ্র ঘনত্ব 1.95 গ্রাম পার সেন্টিমিটার কিউব ও পানির পরিমাণ দেওয়া আছে 27% হলে শুষ্ক ঘনত্ব কত হবে। আমি এখানে প্রথম যে কাজটি সেটি হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমাদেরকে লিখতে হবে। আমি সেটি লিখে দিয়েছি। দেওয়া আছে গামা ইকুয়াল টু 1.95 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটাকে আর্দ্র ঘনত্ব বলে থাকি আমরা, এবং এক্ষেত্রে ওমেগা অর্থাৎ পানির পরিমাণ বা জলীয় অংশের পরিমাণ 27%। এটা যখন আমরা সূত্রে ব্যবহার করব তখন দশমিক আকারে আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই 100 দিয়ে ভাগ করে পয়েন্ট আকারে নিয়েছি, অর্থাৎ 0.27। এখন লক্ষ্য করো যে এই সূত্রটি কতটুকু সহজ, যে শুষ্ক ঘনত্ব গামা ডি ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তাহলে এক্ষেত্রে গামার ভ্যালু 1.95 দেওয়া আছে এবং নিচে 1 প্লাস ওমেগা, দ্যাট ইজ 0.27। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। লক্ষ্য করো এখানে ওমেগার কোনো একক নেই, কিন্তু গামার কিন্তু একক রয়েছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন যখন তুমি শুষ্ক ঘনত্ব বের করবে তখন কিন্তু গামা ডি ইকুয়াল টু, যখন তুমি এর ইউনিটটি লিখতে যাবে তখন উপরে যে গামার ইউনিট দেওয়া আছে সেই ইউনিটটি কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। এখন যদি এখানে গামার ইউনিট যদি কেজি পার মিটার কিউবে থাকতো তাহলে এখানে তোমার দেখা লাগতো কেজি পার মিটার কিউব। যদি এখানে গামার ইউনিটটি কিলো নিউটন পার মিটার কিউবে থাকতো তাহলে এখানে তোমাকে লিখতে হতো কিলো নিউটন পার মিটার কিউব। সুতরাং একক ব্যবহার বা একক লেখার সময় অবশ্যই তুমি অত্যন্ত মনোযোগের সহিত লিখবে। তার কারণ হচ্ছে এত সহজ নাম্বারটি যদি তোমার একটু ভুলের জন্যে হাতছাড়া হয়ে যায় তাহলে আমাদের জন্য এটা বলবো যে দুর্ভাগ্য। সুতরাং এই একক ব্যবহারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু সতর্কতার সহিত এককগুলি লিখবে, বুঝে শুনে লিখবে। এবার আমরা আরেকটি সমস্যায় যাব, সমস্যা 3।
একটি নমুনা মৃত্তিকার সর্বোচ্চ ও সর্বনিম্ন ভয়েড রেশিও যথাক্রমে 0.85 ও 0.25। যখন এর ভয়েড রেশিও 0.40 তখন ঘনত্ব সূচকের মান কত হবে? আমি এরকম আরো একটি সমস্যা তোমাদের সামনে তুলে ধরছি। এটা খুবই সহজ। আমাদের ঘনত্ব সূচক এর ইংরেজি হলো